আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2 একদম শুরুর চ্যাপ্টার এবং খুবই বেসিক একটা চ্যাপ্টার তোমাদের কেমিস্ট্রি বইয়ের, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই বেসিক, আমি প্রথমেই বললাম, কারণ এটা হচ্ছে ক্লাস 6 থেকে 5 থেকে অ্যাকচুয়ালি ক্লাস 5 থেকে তোমরা পড়ে আসতেছো যে পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। হ্যাঁ, পদার্থ কণা দিয়ে গঠিত, এগুলো তোমরা ক্লাস 5 থেকেই পড়ে আসতেছো। সো এই চ্যাপ্টারটা খুবই ইজি, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিকিউ আসেই। সো এই চ্যাপ্টার থেকে সিকিউতে 10-এ 10 পাওয়া এটা খুব ইজি কিন্তু। সো এই চ্যাপ্টারটা যদি ভালোভাবে আত্মস্থ থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভালো মার্কস পাবা। ওকে, সো এই চ্যাপ্টারটা খুব বেশি টাইম লাগবে না, জাস্ট অল্প কিছু টপিক আছে যেগুলো তোমাকে একটু বুঝতে হবে। চলো শুরু করি আমরা, না? প্রথমে আসি পদার্থ। পদার্থ আমরা জানি তিনটা অবস্থা আছে। কয়টা অবস্থা? তিনটা: কঠিন, তরল, বায়বীয়। তাই না? পদার্থের কয়টা? তিনটা অবস্থা আছে: কঠিন, তরল, বায়বীয় বা সলিড, লিকুইড এন্ড গ্যাস। কঠিন যে পদার্থ, আমরা সকলেই জানি যে কঠিন পদার্থের একটা আকার থাকে। মনে করো লোহার একটা বল, এটা কিন্তু একটা নির্দিষ্ট আকার আছে। আবার সেই নির্দিষ্ট আকারের বলের কিন্তু একটা কি আছে? আয়তন আছে, তাই না? তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। এবার আসি তরল। আচ্ছা বলো তো, এক গ্লাসে একটা পানি আছে। হ্যাঁ, এক গ্লাস পানি, সেই পানিকে তুমি নিচে ছেড়ে দিছো, সাপোজ টু। হ্যাঁ, এখন ওই পানিকে একটা নির্দিষ্ট আকারে থাকবে নাকি পানি গড়াতে থাকবে? অর্থাৎ তরল কি নির্দিষ্ট আকার নেই। কিন্তু তুমি যে পানিকে একটা গ্লাসে রাখলা, সেই গ্লাসের একটা আয়তন আছে। সো সে একটা আয়তনকে দখল করছে, তাই পানির কি নির্দিষ্ট আয়তন আছে, অর্থাৎ তরলের নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ আকার নেই, আয়তন আছে। ওকে, এবার আসি বায়বীয়। বায়বীয়র কোনো আকার আছে কি বলতো? আকার আছে? নাই। আবার নির্দিষ্ট কোনো আয়তনও কিন্তু নাই। তুমি কি গ্যাসের কোনো আয়তন বের করতে পারবা না। অর্থাৎ বায়বীয়র কোনো আকারও নাই, আয়তনও নাই। তো এই যে এই তিনটা জিনিস কিন্তু আমরা ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলোতে কি আমরা পড়ে আসছি, তাই না? সো এইটা খুব নর্মাল বিষয়। কিন্তু তোমাদের 9, 10 যে ক্লাস, বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে ক্লাস 9 ক্ষেত্রে যারা একদম নতুন তারা করতে পারো, কারণ এটা একদম যেহেতু শুরুর চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার। সো যারা এখন 10-এ আছো তারা ইতিমধ্যে এই ক্লাসটা করছো, কিন্তু যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ে যে ইম্পর্টেন্ট জিনিস আছে, ফার্স্ট হচ্ছে কণার গতিতত্ত্ব। এইটা কি বলতো? কণার গতিতত্ত্ব। কণা কি? হোয়াট ইজ কণা? হ্যাঁ, কণা হচ্ছে পদার্থ যেটাতে গঠিত সেটাই কণা। স্বাভাবিক তো, পদার্থ যেটাতে গঠিত সেটাই কণা। আর কণার গতিতত্ত্ব হচ্ছে কণার মধ্যে আন্ত আকর্ষণ শক্তি, আন্ত আকর্ষণ শক্তি আর গতি শক্তি, এই দুইটার একত্রে বলা হয় কণার গতিতত্ত্ব। আচ্ছা, তাহলে প্রথমটা আসি, আন্ত আকর্ষণ শক্তি। কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ শক্তি আমরা সবাই জানি কয়টা আছে? কঠিন, তরল, বায়বীয়, তাই তো? এটা কি? এই তিনটা হচ্ছে আমাদের পদার্থ। আচ্ছা, এবার বলতো এই তিনটার মধ্যে কোনটার আন্ত আকর্ষণ শক্তি বেশি হবে? কঠিনের। কারণ আন্ত আকর্ষণ শক্তি, মনে করো কণা আছে, এই কণাগুলো একটা বল, লোহার একটা বল, এই বলের মধ্যে লাখ লাখ কণা আছে, রাইট? তো এই লাখ লাখ কণাগুলো কিভাবে আছে? একটার সাথে কি আরেকটা অ্যাটাচড আছে, তাই না? একদম কাছাকাছি আছে। তো সেই ক্ষেত্রে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি। কাদের বেশি? কঠিনের বেশি, তাই তো?
আর তার চেয়ে একটু কম হচ্ছে তরলে, এবং তার চেয়ে একটু কম হচ্ছে বায়বীয়। কারণ বায়বীয় কিন্তু একটা কণা আরেকটা কণার সাথে অ্যাটাচ না। বায়বীয় কিন্তু আকাশে বা আমাদের চারপাশে সারাউন্ডিংসে কি থাকে, ফ্রিলি থাকে। হ্যাঁ, একটার সাথে আরেকটা ওভাবে কি মিক্স থাকে না বা লেগে থাকে না। তাই কঠিনের কি আন্ত আকর্ষণ শক্তি বেশি, তার চেয়ে একটু কম হচ্ছে তরলে, এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় পদার্থে। এবার আসি গতিশক্তি। গতিশক্তি গতিশক্তি কি? এবার দেখো কঠিন যে পদার্থগুলো আছে, আমি প্রথমেই বলছি কণাগুলো কি একটার সাথে আরেকটা কি অ্যাটাচড, তাই না? এখন মনে করো এই কঠিন পদার্থকে তুমি তাপ দিবা, একটা লোহার বল, এটাকে তুমি কি করলা, তাপ দিলা। তাপ দেওয়ার ফলে সেটাকে আস্তে আস্তে তরলে হবে, রাইট? তরলে যখন হবে, এই যে যে কণাগুলো ছিল কঠিন পদার্থে, সেগুলোকে আস্তে আস্তে কি আস্তে আস্তে সরতে থাকবে, এবং সে তার একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেতে থাকবে। সেই ক্ষেত্রে তার গতিশক্তি প্রাপ্ত হবে। অর্থাৎ কঠিনের গতিশক্তি সবচেয়ে কম, কারণ সেগুলো একসাথে অ্যাটাচ থাকে। তরলের তার চেয়ে বেশি। আর বায়বীয় পদার্থের সবচেয়ে বেশি, কারণ বায়বীয় পদার্থ কি আকাশে বা ফ্রিলি সব জায়গায় ফ্রিলি কি ঘুরে থাকে। এজন্য কি আমাদের বায়বীয় পদার্থের গতিশক্তি সবচেয়ে কি বেশি আছে। এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্বর সংজ্ঞা কি হবে? কণার গতিতত্ত্ব সংজ্ঞা হবে কণাগুলোর আন্ত আকর্ষণ শক্তি এবং গতিশক্তির একত্রকে কি বলা হয়? কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। ওকে, আচ্ছা, এই হলো কি কণার গতিতত্ত্ব। এরপরে আসে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে গেলে সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে যখনই কোনো সিকিউ আসবে, যখনই আসবে তখন দেখবা কতে দিছে ব্যাপন কাকে বলে, খতে দিছে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য বল। এই দুইটা জিনিস আসে, হ্যাঁ, মাস্ট বি আসে। আচ্ছা, তাহলে চলো আমরা ব্যাপন বা ডিফিউশন এইটা নিয়ে একটু জানি। ব্যাপন হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যাওয়ার প্রক্রিয়া। আমি আবারও বলি, কঠিন, তরল এবং বায়বীয়, এই টার্মটা একটু মনে রাখবা ব্যাপনের ক্ষেত্রে। কঠিন, তরল বা বায়বীয়, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, কঠিন, তরল বা বায়বীয়, এটা কি ব্যাপনের ক্ষেত্রে। আচ্ছা, কঠিন, তরল বা বায়বীয় পদার্থ তার উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি ব্যাপন। আচ্ছা, তাহলে দেখলাম যে এইখানে ঘনমাত্রার প্রভাব আছে। কিসের প্রভাব আছে? ঘনমাত্রার প্রভাব আছে। অর্থাৎ তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন পারফিউম। হ্যাঁ, পারফিউম মনে করো একটা জারের মধ্যে থাকে বা একটা পাত্রের ভিতরে থাকে। পারফিউম কি একটা তরল পদার্থ, তাই না? বা গ্যাসীয় পদার্থ হতে পারে, যাই হোক। তো একটা পাত্রের ভিতরে মনে করো পারফিউম আছে, তুমি স্প্রে করলে, এখন দেখো পাত্রের ভিতরের ঘনমাত্রা আর বাহিরের যে ঘনমাত্রা সেটা কি সেম না। কারণ হচ্ছে পাত্রের ভিতরে অল্প একটু জায়গার ভিতরে অনেকখানি জিনিস আছে, অর্থাৎ এটা ঘনমাত্রা বেশি, এবং বাহিরের যেই পরিবেশ সেখানে কি অনেক জায়গা, অর্থাৎ এখানে কি ঘনমাত্রা কম। তুমি যখন স্প্রে করলে, এই যে বেশি ঘনমাত্রার স্থান থেকে বাইরে অল্প ঘনমাত্রার স্থান বা নিম্ন ঘনমাত্রার স্থানে গেল, এবং যে ছড়িয়ে পড়লো, সুবাস ছড়াইলো, এইটাকে বলা হয় ব্যাপন। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ব্যাপন। আবার উদ্ভিদ মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণ করে, তাই না? খনিজ পদার্থ যখন গ্রহণ করবে, মাটিতে যে খনিজ পদার্থ সেগুলোর কি ঘনত্ব বেশি। সো মাটি থেকে যে খনিজ পদার্থ উদ্ভিদ গ্রহণ করলো, হ্যাঁ, ওইগুলো কি একটা ব্যাপন প্রক্রিয়া। কারণ সে ঘনমাত্রা, উচ্চ ঘনমাত্রার মাটি থেকে সে তার নিজের ভিতরে যে নিম্ন ঘনমাত্রা আছে সেইখানে সে কি খনিজ পদার্থগুলোকে গ্রহণ করলো। তো এইটাকে একটা ব্যাপনের উদাহরণ। তো আশা করি ব্যাপন নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, এটা খুবই সহজ একটা জিনিস। জাস্ট একটাই সেন্টেন্স এখানে, যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে
নিম্ন ঘনমাত্রার স্থানে যাব। আচ্ছা, এইবার আসি নিঃসরণ। সাধারণত এই নিঃসরণে আমরা ঝামেলা করি। কেন করি? কারণ এই নিঃসরণের যখন আমাদের সংজ্ঞা লিখতে দেয় তখন আমরা খুব ভুল করি। নিঃসরণের ক্ষেত্রে দুইটা জিনিস লিখা লাগে। নিঃসরণটা কিন্তু ঘনমাত্রার মতো, কারণ নিঃসরণের ক্ষেত্রে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে এই দিকে যায়। কিন্তু যখন আমরা সংজ্ঞা লিখব, দুইটা শব্দ অবশ্যই অবশ্যই আমাদের মাথায় থাকা লাগবে। সেই দুইটা শব্দ কি? চলো আমরা লিখি। হ্যাঁ, নিঃসরণ। আমি একদম নর্মালি লিখে দিচ্ছি, কি ওয়ার্ড গুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা বই থেকে লিখে নিবে। ওকে, আচ্ছা। নিঃসরণের ক্ষেত্রে, নিঃসরণ ইংলিশ হচ্ছে ইফিউশন, আর ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন। ওকে, আচ্ছা। নিঃসরণ হচ্ছে কোন একটা সরু ছিদ্র পথে, কোন একটা সরু ছিদ্র পথে গ্যাসীয় পদার্থ, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেরটায় বলছিলাম কি, ব্যাপনে বলছিলাম কঠিন, তরল, বায়বীয়, তিনটা অবস্থারই যে কোনো একটা হইতে পারে। বাট নিঃসরণের ক্ষেত্রে এক নাম্বার সূত্র, সেটা হচ্ছে শুধুমাত্র গ্যাসীয়তে ঘটবে, তরলে হবে না, কঠিনে হবেই না। ওকে, অর্থাৎ শুধুমাত্র গ্যাসীয় পদার্থ সরু ছিদ্র পথে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। আচ্ছা, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে, সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে, এইটা লিখতেই হবে। হ্যাঁ, সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। বেরিয়ে আসার প্রক্রিয়া। গ্যাসীয় পদার্থ সরু ছিদ্র পথে, গ্যাসীয় পদার্থ সরু ছিদ্র পথে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। এখন যদি তোমার কোশ্চেনে বলে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য বলো, প্রথমে তুমি সংজ্ঞা লিখবা যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, আর গ্যাসীয় পদার্থ সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় কি? নিঃসরণ। পরে লিখবা যে নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থে ঘটে, ব্যাপন কঠিন, তরল, বায়বীয় উভয় পদার্থে ঘটে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। চাপের প্রভাব আছে, বাট ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। এটা তোমরা উদাহরণ দিলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমরা যখন নিঃসরণ করব, নিঃসরণের যখন উদাহরণ দেখব, তখন দেখব যে এখানে সজোরে একটা চাপ আসতেছে। কারণ দেখো, তুমি নিজেই লিখছো যে সজোরে বেরিয়ে আসে, সজোরে যখন খুব বেগে বের আসে, তার অবশ্যই সেখানে কি চাপ আছে, তাই না? তাহলে আমাদের নিঃসরণের ক্ষেত্রে কি চাপের প্রভাব আছে। আচ্ছা, নিঃসরণে কি? সরু ছিদ্র পথের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ। ওকে, আচ্ছা। তাহলে ব্যাপন এবং নিঃসরণ দুইটার পার্থক্য কি আমরা বুঝলাম। তো তোমাদের পরীক্ষায় এরকম আসে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো, আশা করি পারবে। ওকে, খুবই ইজি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু খুব যে কঠিন করে নিবা এরকম কোনো কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিলাম। এটা বললাম ক এবং খ জন্য আসে। হ্যাঁ, তাহলে গড় জন্য কি আসে? গড় জন্য যেটা আসে সেটা হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলন বা স্ফুটন, এই 4 নাম্বারটা। ওকে, গলন বা স্ফুটন। গলন বা স্ফুটন, স্ফুটন এইটা কি? গলন হচ্ছে কোনো কিছু গলে যাওয়া, আর স্ফুটন হচ্ছে কি? কোনো কিছু বাষ্পে পরিণত হওয়া। আচ্ছা, এতটুকু তো আমরা নর্মালি বুঝি। গলন মানে গলতে, কোনো কিছু গলতে শুরু করলো, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? গলন। আর স্ফুটন হচ্ছে তরল পদার্থ ফুটতে শুরু হওয়ার, বাষ্পীভবন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ফুটন। আচ্ছা, তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি, এইটা আমাদের একটু বুঝি, তাই না? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এইটা কি আসলে? গলনাঙ্ক হচ্ছে গলন প্লাস অঙ্ক। এই অঙ্কের মাধ্যমে কি বোঝায়? এই অঙ্কের মাধ্যমে বোঝায় তাপমাত্রা, অর্থাৎ
কোন একটা কঠিন পদার্থ যেই তাপমাত্রায় গলতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। এটা কি কঠিন পদার্থ, তাই না? গলনাঙ্ক কার থাকবে ভাই? কঠিন পদার্থের থাকবে, কারণ কঠিন পদার্থই তো গলতে শুরু করবে, তাই তো? কঠিন পদার্থই তো গলতে শুরু করবে। আর স্ফুটনাঙ্ক কার হবে? তরল পদার্থের, কারণ তরল পদার্থই তো বাষ্পে পরিণত হয়, কঠিন তো আর বাষ্পে পরিণত হয় না, হয় আরেক জায়গা হয়, সেটা আমরা পড়বো, ঊর্ধ্বপাতন পাতনে পড়বো। ওকে, আচ্ছা, তো এতটুকু জেনে নেব কঠিন পদার্থই কি গলতে শুরু করে, অর্থাৎ কঠিন পদার্থের গলনাঙ্ক আছে। তো কঠিন পদার্থ যেই তাপমাত্রায়, যেই নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের কি গলনাঙ্ক বলে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে তরল পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ এটা মাথায় রাখবে, এটা হচ্ছে তাপমাত্রার খেলা, এটা কোনো প্রক্রিয়া না, এটা হচ্ছে একটা কি তাপমাত্রা। ওকে, আচ্ছা, তোমাদের এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পড়তে গেলে দেখবা দুইটা চার্ট দেওয়া আছে, চার্টের আগে আবার দুইটা জিনিস আছে দেখবা, তোমাদের এইটা মুছে দিই। ওকে, তোমাদের বইয়ে দুইটা আছে, একটা হলো সালফার, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বের করার পদ্ধতি দেখাইছে। তো পদ্ধতিটা পড়ে নিবা, পদ্ধতিটা আহামরি খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। ওকে, এক হচ্ছে সালফার, আরেক হচ্ছে ইউরিয়া, দুইটাই কি কঠিন পদার্থ, তাই না? সালফার একটা কঠিন পদার্থ, ইউরিয়া একটা কি কঠিন পদার্থ, দুইটাকে তাপ দিল। এটা কেন দেওয়া হলো? কারণ হচ্ছে দেখলাম যে দুইটারই কি গলনাঙ্ক সেম না, একটার গলনাঙ্ক হচ্ছে 115°C আর আরেকটা গলনাঙ্ক হচ্ছে 131°C মেবি, তাই না? 133°C। 133°C, ওকে, 133°C, সরি। আচ্ছা, তাহলে দেখলাম যে সালফার 115°C তাপমাত্রায় কি হয়? সে গলতে শুরু করে, অর্থাৎ সালফারের 115° হচ্ছে তার কি গলনাঙ্ক, আর ইউরিয়ার 133°C তাপমাত্রা হচ্ছে সে গলতে শুরু করে, অর্থাৎ ইউরিয়া হচ্ছে তার 133° হচ্ছে তার কি স্ফুটনাঙ্ক। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের ব্যাপনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা ব্যাপনের ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে যে যার উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যায়। আচ্ছা, তোমাদের খ নাম্বার এটা তো আসবে, আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের কিছু মৌল দিবে, মনে করো NH4 এবং H2SO4 এর মধ্যে কার ব্যাপন হার বেশি? এখন বলতে পারো যে ভাই এটা কি হবে, ব্যাপন হার কি? ব্যাপন হার হচ্ছে কোন পদার্থটা, কোন মৌলটি আগে ব্যাপিত হবে। একটা কাঁচ নলের মধ্যে নিলে তুমি যখন তাপ দিবা দেখবা এই NH4 আগে ব্যাপিত হচ্ছে এবং H2SO4 পরে ব্যাপিত হচ্ছে। কেন হচ্ছে জানো? কারণ হচ্ছে NH4 এর আণবিক ভর কি? আণবিক ভর কত? নাইট্রোজেনের 14 আর H হচ্ছে 4, কত? 14 4 18, আর H2SO4 হচ্ছে 98। সো হিউজ পরিমাণ একটা পার্থক্য, তাই না? অর্থাৎ আণবিক শক্তি যার কম তার ব্যাপন বেশি। এটা সহজ একটা উদাহরণ হচ্ছে যার ওজন বেশি, ভার বেশি, ভর বেশি এবং যার ভর কম, দুজনের মধ্যে কি পার্থক্য আছে কি আছে না? মনে করো যাদের ভর কম তারা কি তাড়াতাড়ি দ্রুত দৌড়াতে পারবে এবং যাদের ভর একটু বেশি তারা একটু আস্তে দৌড়াতে পারবে স্বাভাবিকভাবে। সো মৌলের ক্ষেত্রেও একই জিনিস, যার আণবিক ভর, মৌলের ক্ষেত্রে ভর কি আণবিক ভর, যার কম তার কি ব্যাপন বেশি, আর যার বেশি তার ব্যাপন কি কম, সে তাড়াতাড়ি কম ছড়াইতে পারবে। কারণ ব্যাপন প্রক্রিয়াটাই তো হচ্ছে ছড়িয়ে যাওয়ার,
উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। সো যার আণবিক ভর কম সে কি তাড়াতাড়ি ব্যাপিত হবে, যার আণবিক ভর বেশি সে কম ব্যাপিত হবে, নর্মাল জিনিস। সো এরকম তোমাদের খ নাম্বারে বলতে পারে দুইটা মৌল দিয়ে যে কার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো, তখন তুমি জাস্ট লিখবা যে NH4 এর মানে যেই মৌল দেওয়া থাকবে ওই মৌলের আণবিক ভর এত, আরেকটা মৌলের আণবিক ভর এত, পরে লিখবা যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কি কম। আচ্ছা, তোমাদের কিছু হোম প্র্যাকটিস দিই। ওকে, হোম প্র্যাকটিস দেই, এগুলো বাসায় করবা। বাসায় করবা বলতে দেখবা যে, আচ্ছা প্রথমে লিখে দিই, হ্যাঁ, NH4 OH H2SO4 Fe2SO4 Fe2SO4 AlCl3 CO2, এই কয়েকটা মৌলের মধ্যে কার ব্যাপন হার সবচেয়ে বেশি এবং কার ব্যাপন হার সবচেয়ে কম এটা বের করবা। আরেকটা ক্রমমাত্রা বের করবা যে এইটা সবচেয়ে বেশি, এটাকে এখানে লিখবা, তার চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম লিখে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমটা লিখবো। ওকে, আচ্ছা এটা তোমাদের কি হোম প্র্যাকটিস। ওকে, আচ্ছা এটা মুছে দিই। আমরা গলন এবং স্ফুটন পড়েছিলাম তাই না? এবার আসি, এতক্ষণ আমরা করলাম ক এবং খতে কি আসতে পারে সেইটা, এখন আমরা পড়বো হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তোমাদের কি ঘ নাম্বার একটা কোশ্চেন আসে যে এরকম একটা কি দিবে, লেখচিত্র দিবে বা তোমাদের লেখচিত্র আঁকতে বলতে পারে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা একটা লেখচিত্র এবার পড়ি। তোমাদের বইয়ে দেখবা এই দুইটা লেখচিত্র দেওয়া আছে, তো এই লেখচিত্র দ্বারা কি বুঝাইছে চলো আমরা একটু বুঝি। আচ্ছা, এখানে দেখো -40 ডিগ্রি কি সেলসিয়াস একটা কি তাপমাত্রা, এবং -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বারা বুঝাইছে আমি একটা বরফ নিলাম, সাপোজ কি এটা একটা বরফ, এটাকে একটা বরফ, উপর দিকে যত যাচ্ছে তার কি তাপমাত্রা বাড়ছে তাই না, তাপমাত্রা কি বাড়ছে এবং শেষে যে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে। আচ্ছা, একটা বরফ মনে করো এই পয়েন্টে আছে, এটা হচ্ছে একটা বরফ, এই বরফকে তুমি যখন কি দিবা, তাপ দিবা, তোমার আসল কাজ কি, তুমি দেখবা যে একটা বরফের গলনাঙ্ক কত এবং একটা বরফের স্ফুটনাঙ্ক কত বা তরল কখন হয়, এইটা বের করার তুমি ট্রাই করবা। তাহলে একটা বরফকে তুমি কি করলা, তাপ দিলা, তাপ দিয়ে যখন তুমি দেখলা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে বরফ কিন্তু, হ্যাঁ তাপ দেওয়ার ফলে যখন দেখবা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে তখন তাপমাত্রার বাড়ছে না, তখন তাপমাত্রা বাড়ছে না, কি হচ্ছে জানো, তখন হচ্ছে কি এই যে যে বরফ সেটা আস্তে আস্তে গলতে শুরু করে পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে তার গলনাঙ্ক রেখা। এটা কি, এটা হচ্ছে তার গলনাঙ্ক রেখা, লিখবো গলনাঙ্ক রেখা, এটা কি তার গলনাঙ্ক রেখা। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এইখানে তাপমাত্রা কেন স্থির থাকে, তাপমাত্রা বাড়ে না কেন, তাপমাত্রা কেন বাড়ে না, কারণ হচ্ছে তুমি যখন একটা বরফকে তাপ দিয়ে 0 ডিগ্রিতে আনলা, 0 ডিগ্রিতে আনার মানেই কি বরফ কি পানি হয়ে গেছে, না, বরফ কিন্তু পানি হয়নি, বরফ পানি হওয়া শুরু করছে। তো যতক্ষণ না বরফ পানি বা তরলে হবে ততক্ষণ তো একটা তাপমাত্রায় থাকা লাগবে তাই না, কারণ বরফের গলনাঙ্ক তো 0 ডিগ্রি সেলসিয়াস, তো 0 ডিগ্রি সেলসিয়াসেই তো কি হবে, এটা গলতে শুরু করবে, যতক্ষণ না গলে একটা সময়, মনে করো এখানে 4 সেকেন্ড একটা সময়, এই 4 সেকেন্ড ধরেই বরফটা গলে আস্তে আস্তে পানি হবে, 4টা সেকেন্ড যাবে তারপরে দেখবা এই বিতে এসে কি বরফ পানি হয়ে গেছে। এইবার তুমি যখন তাপ দিতে থাকবা তখন তাপমাত্রা বাড়বে, স্বাভাবিকভাবে পানিকে তুমি যখন তাপ দিবা, যখন তাপ দিয়ে দেখবা তাপ 100 ডিগ্রিতে চলে গেছে, পানির তাপমাত্রা কততে গেছে, 100 ডিগ্রি সেলসিয়াসে গেছে, তখন যে আবার দেখবা কি জানো, তখন যা দেখবা তাপমাত্রা আবার স্থির হয়ে গেছে,
কি আজব, তাপমাত্রা আবার স্থির হয়ে গেছে। কেন স্থির হয়ে গেছে? কারণ হচ্ছে এই সি থেকে ডি, এইটা হচ্ছে তরলের বা পানির স্ফুটনাঙ্ক। এটা কি তরলের স্ফুটনাঙ্ক, অর্থাৎ পানি যখনই সি বিন্দুতে আসবে, এই সি বিন্দুতে আসে তাপমাত্রা স্থির হয়ে যাবে। কারণ তরল তখন বাষ্পে পরিণত হতে শুরু করবে। যতক্ষণ না বাষ্প হবে, যতক্ষণ না বাষ্প হবে ততক্ষণ এই পর্যায়টা চলবে। পরে যখন আরো তাপ দিবা তখন পুরাটুকু 140 এসে কি হয়ে যাবে জানো? পুরা বাষ্পে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে তরলের গলনাঙ্ক, আর এটা হচ্ছে গলনাঙ্ক রেখা কিসের? বরফের গলনাঙ্ক রেখা। ওকে, আচ্ছা, পরের চিত্রটা আমরা একটু দেখি। পরের চিত্রে বলছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় তরল কি থাকে? বাষ্পে থাকে, তাই না? বললো তাপমাত্রাকে তুমি এবার কমাবা। তুমি আগেরটায় তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাইরে বরফ পানি হইছে, পানি তরল কিসে? বাষ্প হইছে। এবার তাপমাত্রা কমিয়ে তুমি তরলকে, সরি বাষ্পকে কিসের? কঠিনে আনবা। কিভাবে আনবা? তুমি তাপমাত্রাকে কমাইলা, কমায় কমায় দেখলা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে এটা থেমে গেছে। কারণ কি? কারণ তরলের স্ফুটনাঙ্ক রেখা কত? 100। সে এই রেখা থেকে শুরু করেই তো স্ফুটনাঙ্ক, মানে সে বাষ্পে পরিণত হয়েছে। যখন সে এই তাপমাত্রায় এসে পৌঁছাবে তখন সে আস্তে আস্তে তরল হবে। তরল হয়ে দেখো এই একটা পর্যায়ে কি সে তরল হয়ে যাবে। ওকে, তরল হবে। এইবার সে এইখানে সে কি পুরাটুকু কি পানি হবে। কি হবে? পানি হবে। তাহলে এই যে যে পানি, তুমি তাপমাত্রাকে আরো কমাইলা, 100 থেকে কমায় 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 এবার জিরোতে আনলা। কিসে আনলা? জিরোতে আনলা। অর্থাৎ এই পুরাটুকু সময় কি এটা কি এটা পানি, ঠান্ডা পানি হোক বা একটা নর্মাল টেম্পারেচারে পানি হোক, এই পুরোটুকু সময় কি একটা পানি। আচ্ছা, যখন দেখবা এই পানিকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো, তখন সেটা কিসের? বরফে পরিণত হবে। কিসে? তখন সেটা বরফে পরিণত হবে। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সেই বরফটা পানি হয়েছে। যখন তুমি তাপমাত্রা কমায় দিলা, পানি থেকে আবার বরফ হবে। এবার আরো যখন কমায় দিবা তখন বরফই থাকবে, তখন বেশি ঠান্ডা বরফ হবে। সো এই প্রক্রিয়াটা ঠিক উল্টা প্রক্রিয়া হচ্ছে এটা। ওকে, এই প্রক্রিয়াটা ঠিক উল্টা প্রক্রিয়া হচ্ছে এটা। আচ্ছা, এইটা থেকে কিভাবে তোমার সিকিউতে আসে? উদ্দীপক এরকম দেয়া থাকবে যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বরফ এর স্ফুটনাঙ্ক রেখা দেখাও। এরকম দিন তাই স্ফুটনাঙ্ক রেখা দেখাও। তখন তুমি কি করবা? -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ সে প্রথমে কি জিরোতে যাবে, পরে যে একটা কি গলনাঙ্ক রেখা দেখাবা, পরে জিরোকে তুমি 100তে নিবা, 100তে নিয়ে পরে আবার কি স্ফুটনাঙ্ক রেখা দেখাবা, রেখে তারপরে কি একটা উপরে টেনে দেবে। অর্থাৎ ইজি কিন্তু, হ্যাঁ। সো এটা আহামরি যে খুব কঠিন তাও না, বাট এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ আসে। আমি আবারও বলছি, সিকিউ কিন্তু আসে এবং এইটাই আসে, এইটাই আসে গহর, হ্যাঁ এইটাই আসে। সো এটা কিন্তু খুবই ইজি। সো এই চ্যাপ্টার থেকে যে যদি তুমি সিকিউ সলভ করো, আশা করি তোমার 10 মার্কেও ঠেকাইতে পারবে। ওকে, আচ্ছা, এইবার আসি লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমাদের পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতনকে বোঝার জন্য দুইটা প্রক্রিয়া আছে। পাতন, এটার দুইটা টার্ম আছে। কি আছে? দুইটা টার্ম। কি কি? প্রথমটা হচ্ছে বাষ্পীভবন, আর দ্বিতীয়টা হচ্ছে ঘনীভবন। এই দুইটাকে একত্রে বলা হয় পাতন। এই দুইটাকে একত্রে বলা হয় কি? পাতন। বাষ্পীভবন কি? আমরা এখানে বুঝলাম যে পানি কি হয়? বাষ্পে পরিণত হয়। এই যে পানি, তুমি তাপ দিচ্ছ, কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। সো তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আর ঘনীভবন হচ্ছে এই তরল পদার্থ, সরি বাষ্পকে, বাষ্পকে তাপ কমায়া কঠিনে আনার প্রক্রিয়া হচ্ছে কি? ঘনীভবন। তাহলে পাতন কি? পাতন হচ্ছে, পাতন হচ্ছে তুমি যখন একটা
তরলকে তাপ দিয়ে সেটাকে বাষ্পে নিবা, আবার সেই বাষ্পকে তাপ কমায় ঘনীভবনে আনবা, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে পাতন। অর্থাৎ দুইটার প্লাস হচ্ছে কি আমাদের পাতন। ওকে, আচ্ছা, তাহলে ঊর্ধ্বপাতন কি? আমরা পাতন তো পড়লাম, ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা পদার্থ, কঠিন পদার্থ। কেমন পদার্থ? কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে তুমি যখন তাপ দিবা, কঠিন পদার্থ সাধারণত কি হয়? তরলে হয়। কিন্তু ঊর্ধ্বপাতিত যে পদার্থ সেগুলো তরলে পরিণত হয় না, তাহলে কিসে হয়? তাহলে হয় হচ্ছে কিসে? বায়বীয়তে। হ্যাঁ, তাহলে কিসে হয়? বায়বীয় পদার্থ। অর্থাৎ ঊর্ধ্বপাতিত পদার্থকে তুমি যখন তাপ দিবা, সেটা তরলে পরিণত না হয়ে সেটা বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। তো এটাই হচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? ঊর্ধ্বপাতন। ওকে, আচ্ছা, তোমাদের বইয়ে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো হচ্ছে CO2, I2, NH4Cl, আর ন্যাফথেলিন হচ্ছে C10H16O। এগুলো হচ্ছে কি? আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। অর্থাৎ এই সকল পদার্থকে তুমি যখন তাপ দিবা, সেটা ডাইরেক্ট কি? বাষ্পে পরিণত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, তাহলে আসবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এটা কি আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর ক এবং খ জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। আর কণার গতিতত্ত্ব তোমাদের কতে সংখ্যা দিতে পারে। ওকে, তাহলে এই হলো আমাদের কি টোটাল চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি, তাই না? খুবই ইজি। এই চ্যাপ্টারটা ক্লাস 9-এ যারা এখন উঠবা বা উঠছো, হ্যাঁ, তারা যদি না করে থাকো পড়তে পারো। তাহলে ভালো থাকো। আর বাইরে কিন্তু খুবই গরম। ওকে, সো যদি আহামরি খুব প্রয়োজন না হয়, বাইরে বের হওয়ার কোনো দরকার নাই। আর যদি বাইরে বের হতেই হয়, তাহলে সাথে অবশ্যই কি পানি রাখবা, না হলে হ্যাঁ পানি রাখবা। আর পড়ালেখা করো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই মেসেজ দিবা। আর যেহেতু গরম, আমি আবারও বলছি, সেহেতু বাইরে যদি বের হইতেই হয়, আহামরি যদি খুব দরকারি হয় তাহলে বের হবা, যদি না হয় তাহলে বের হওয়ার দরকার নেই। আর যদি বের হও, সাথে পানি রাখবা, একটা ছাতা রাখার ট্রাই করবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।